তাকাও বাবুরা, সব তাকাও, দেখো এদিকে। যেটা জানবো সেটা হচ্ছে গ্যাসের আচরণ। ঠিক আছে, এখন জানতে হবে গ্যাস কি জিনিস। ঠিক আছে, তোমরা জানো পৃথিবীতে আমরা যত কিছু দেখতে পাচ্ছি, যত কিছুই দেখতে পাচ্ছি ভিজিবল, যাকে দেখা যায়, যেমনি কলমটা আছে একে দেখতে পাচ্ছি, তো এটা একটা বস্তু। এটা একটা কি বলো? বস্তু। আমরা স্যার এই যে বোর্ডটা আছে, ফোনটা আছে, ক্যামেরা আছে, সবগুলো কি বলো? বস্তু। এই যে বস্তুটা আছে, এই বস্তুকে যদি ভেঙে দেওয়া যায়, পেনটাকে ভেঙে দিলাম, তো একটু সামান্য কি আছে, প্লাস্টিক আছে মনে করো, সেই প্লাস্টিকটা হয়ে গেল পদার্থ। কথা বুঝলি? তাহলে পদার্থ কি জিনিস? পদার্থ হচ্ছে বস্তুকে ভাঙলে যেগুলো উপকরণ পাচ্ছি তারা হচ্ছে পদার্থ। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি এখান থেকে সামান্য মানে অল্প একটা অংশ নিলাম, তো এটা কি বলবো আমরা? এটাকে পদার্থ বলবো। আর এটা একসঙ্গে কি একটা বস্তু। ঠিক আছে, মানে বস্তু একটা বড় জিনিস, পদার্থ ওর একটা ছোট্ট পার্ট। ক্লিয়ার? এই পদার্থ তিন রকমের হতে পারে। পদার্থ হতে পারে তিন রকমের। কিরকম? একটা হতে পারে শক্ত পদার্থ, একে আমরা বলি কঠিনও বলি আবার। ঠিক? একটা হতে পারে তরল পদার্থ হতে পারে, আরেকটা হতে পারে গ্যাসীয়। কি হতে পারে? গ্যাসীয়। কিন্তু এই গ্যাসীয় পদার্থটাকে আমরা দেখতে ঠিক পাই না, খালি চোখে দেখা যায় না, কিন্তু এরাও কোনো না কোনো কণা দিয়ে তৈরি আছে। যেমনি শক্ত আছে, যেমনটা শক্ত আছে মনে করো, এটার নাম কঠিন পদার্থ। তাহলে এই পদার্থটা যে কঠিন আছে, তাহলে এটা কি দিয়ে তৈরি বলো তো? কোনো কোনো সূক্ষ্ম সূক্ষ্ম কণা দিয়ে তৈরি। যদি আমি এটাকে মানে ছোট টুকরো করতে করতে চাই, বা স্কুলে যেগুলো তোমরা পেন্সিল দিয়ে লিখছো বা চকগুলো, তাকে যখন খুব ভাঙা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র করা যায়, দেখবে একদম ছোট ছোট কণাগুলো পাচ্ছি না? ওগুলোই হচ্ছে এক প্রকারের কণা, বা যাকে নাম দিচ্ছি অণু। অণু তার থেকে ছোট হয়, কিন্তু ওগুলো অনেকগুলো মানে অণুর সমষ্টি থাকে ওখানে। বলছে অণু পরমাণু এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না, এতটাই ক্ষুদ্র। ঠিক আছে, তো এই পেনটা আছে, তাহলে এখানে নিশ্চয়ই অণু পরমাণু অনেক আছে। এদেরকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এখন কেন? অনেকগুলো একসঙ্গে আছে তাই। যদি ভেঙে ভেঙে একদম ক্ষুদ্র ক্ষুদ্র করা যায়, তাহলে দেখা যাবে এত মানে ছোট কণা আছে যাকে চোখেই দেখা যাবে না। ঠিক আছে, তাহলে শক্ত মানে কি বললাম? কঠিন পদার্থ, যেটা এটা আছে। তরল কি? যেমন জল আছে, যতগুলো লিকুইড আছে, তেল আছে, ওগুলো হচ্ছে তরল। আর গ্যাসীয় হচ্ছে কি? গ্যাসীয় চোখে দেখাই যাচ্ছে না, যেটা এই ঘরের মধ্যে আছে। আছে না ঘরের মধ্যে? বিভিন্ন রকম গ্যাস আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। আজকে যেটা আমরা জানবো, এই গ্যাসীয় পদার্থের আচরণ, এটা কিভাবে আচরণ করে, কিভাবে এরা বিহেভিয়ারটা দেখায়, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। ওকে, এবার আমরা এখন দেখে নেব যে গ্যাসীয় পদার্থটাকে আমরা কিভাবে সে দেখাবো। আমি এরকম একটা পদার্থ আঁকলাম, দিয়ে বললাম এটা কঠিন পদার্থ, দিয়ে এরকম আঁকলাম, দিয়ে বললাম তরল পদার্থ, আর এটা দিয়ে বললাম গ্যাসীয় পদার্থ। কি করে স্যার পার্থক্য করব? ছবির মাধ্যমে। বলতো, এই যে কঠিন আছে, তরল আছে, গ্যাস আছে, কোন জায়গায় কণাগুলো একদম খুব কাছাকাছি আছে, একদম চেপে আছে একদম কঠিনে? তাহলে এখানকার কণাগুলো অনেক কি আছে বলো? চেপে মানে আছে, একদম ঘন সন্নিবিষ্ট অবস্থায় আছে, আবদ্ধ অবস্থায় আছে, পরস্পর এত কাছে আছে যে এদেরকে চাইলেও তুমি দূর করতে পারবে না, যেন রোমিও জুলিয়েট। বুঝতে পেরেছো? এবার গল্প হচ্ছে, এটা যদি কঠিন হয়, তাহলে একই রকম ভাবে যখন তরল বলবো, তাহলে এখানেও কণা কিন্তু আছে, কিন্তু একটু দূরে দূরে আছে, একটু ফাঁকা ফাঁকা আছে। ঠিক আছে, তোমরা দেখে বুঝতে পারছো যে এর থেকে ওখানে একটু ফাঁকা ফাঁকা আছে। এটা তরল পদার্থ, এরাও কিন্তু অণু, এরাও অণু। আর এই যে গ্যাস আছে, এটা আরো ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে। কথা বুঝলে কি বুঝলে না? এরা কেমন থাকে বলো? একদম ফাঁকা ফাঁকা, এরা হচ্ছে গ্যাসীয়। বুঝতে পেরেছো? এবার বক্তব্য হচ্ছে, যখন কঠিন পদার্থ বললাম, এই পদার্থটা যতটা জায়গা জুড়ে আছে, যতটা জায়গা জুড়ে আছে, সেই জায়গাটার নাম হচ্ছে তার আয়তন।
ঠিক আছে, যেমন এই ঘরটা, এই যে দেখো চারটা কোণ আছে, উপর দিকে একটু উঁচু আছে, এই পুরো জায়গাটা ফাঁকাটা আছে এটা সহ, এটা হচ্ছে তার আয়তন। তাহলে এই ঘরটাতে যদি আমি জলকে আবদ্ধ রাখি, জলটাকে ভর্তি করে দিলাম পুরো ঘরটাতে, যতটা জল থাকছে সেই জলটার যে মোট পরিমাণ বা আয়তন, সেটাই হচ্ছে এই ঘরটার আয়তন। বুঝতে পেরেছো? ধরে নাও এই ঘরটাতে, ফর এক্সাম্পল বললাম যে 2000 লিটার জল ধরছে, ফর এক্সাম্পল। তার মানে এই ঘরটার আয়তন হচ্ছে 2000 লিটার। তাহলে আয়তন মানে কি বুঝলাম, কতটা জায়গা জুড়ে আছে। তাহলে একই রকম ভাবে কঠিনে যেমন আছে আয়তন, তাহলে তরল এটাও তো পদার্থ, এরও আয়তন আছে নিশ্চয়ই। গ্যাস পদার্থ আছে, এরও কিন্তু একটা আয়তন আছে। কিন্তু গ্যাসের আয়তনটা বলবো কি করে? এই গ্যাসের কণাগুলো, এটা তো ফাঁকা ফাঁকা আছে, যদি আমি বুদ্ধি করে এদেরকে এক জায়গায় নিয়ে আসতে পারি তো জায়গাটা কমে যাবে না? আবার যদি আমি ছেড়ে দিই তো সবটা জায়গা জুড়ে থাকছে। তাহলে এর নির্দিষ্ট কোনো আয়তন নেই। একে তুমি চাইলে একে তুমি চাপতে পারবে, আবার তুমি ছেড়ে দিতে পারবে। এর এর মানে হচ্ছে অণুগুলো অণুগুলো তুমি যদি ফাঁকা অবস্থায় রেখে দাও তো সবটা জায়গা জুড়ে থাকবে। আর এই কণাগুলো কখনো স্থির থাকে না, এরা সবসময় ঘুরে বেড়াচ্ছে, মানে একদম টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, যেদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, এর কোনো নির্দিষ্ট জায়গা নেই যে আমি এখানে স্থির হয়ে আছি, এমনটা নয়। কিন্তু এরা স্থির আছে, এরাও হালকা পাতলা স্থিরই আছে, কিন্তু এরা একদম স্থির নয়, যেখানে পাচ্ছে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর এত ঘুরছে একদম বেওয়ারার মতো, যে আবার ওকে ধাক্কা মারছে, ফের আবার একে ধাক্কা মারছে, মানে ধাক্কা মারছে, কখনো কখনো এত পাগলা হয়ে যাচ্ছে যে ঘুরতে উঠতে আবার নিজের দেওয়ালে ধাক্কা মারছে গিয়ে। এই যে পাত্রটা আছে না, এই পাত্রের দেওয়ালটা আছে না, দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে। কথা বুঝলি কি বুঝলি না? তো যখন ধাক্কা মারছে এইভাবে কিন্তু অনবরত চলতেই থাকে, কখনো থামে না। এটাই গ্যাসের ধর্ম, এটাই ওর ব্যবহার। তো তোমরা বলো আমাকে, তাহলে গ্যাসের যে কণাগুলো আছে স্যার, তাহলে মাঝে কি ফাঁকা আছে? অবশ্যই ফাঁকা আছে, অনেক ফাঁকা আছে, অনেক ফাঁকা, অনেক। তাহলে সেই ফাঁকা জায়গাটা যদি আমি সাইড থেকে যদি স্যার আমি চেপে নিয়ে আসি, সবগুলো দেওয়ালকে স্যার কাছাকাছি নিয়ে আসছি, তাহলে স্যার কণাগুলো কি কাছে আসবে না দূরে যাবে? কাছে আসবে। তাহলে তখন ধাক্কার পরিমাণটা বাড়বে না কমবে? আরো জোরে ধাক্কা তখন দেবে। কেন? তখন ফটাফট ধাক্কা মারবে। তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম, স্যার এই চারটা দেওয়াল যদি এক জায়গায় নিয়ে আসি, চারটা না রে, ছটা দেওয়াল, যদি ছটা দেওয়াল আমি এক জায়গায় নিয়ে আসি, উপর নিচে আসে আমার যেহেতু, যেহেতু ছটা দেওয়াল যদি এক জায়গায় নিয়ে আসি, এর মানে স্যার জায়গাটা কমে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে। আবার স্যার দূরে করে দিলাম, জায়গাটা বেড়ে যাচ্ছে। তার মানে এর কোনো জায়গা ফিক্স নাই, এর চাইলে আয়তন কমানো যাবে, বাড়ানো যাবে, কিন্তু এর ক্ষেত্রে সেটা সম্ভব নয়, বা সম্ভব হলেও খুব সামান্য মাত্রায় হলে হতে পারে, কিন্তু এর ক্ষেত্রে অনেকটা। বুঝতে পেরেছো? তাহলে আয়তন জিনিসটা বোঝা গেলে না কি জিনিস? আচ্ছা, তাহলে স্যার এই যে কণাগুলো আপনি বললেন ধাক্কা মারছে, এর কাজই হচ্ছে ধাক্কা মারা। কাকে? স্যার নিজেদের মধ্যে, আবার দেওয়ালের মধ্যে। এই যে ধাক্কাটা দিচ্ছে, তাহলে এই যে দেওয়ালগুলো আছে ওরা বলছে কি, এত চাপ কেন দিচ্ছিস? বলবে কি বলবে না? তাহলে এই যে দেওয়ালের মধ্যে চাপটা পড়ছে, সেই চাপটাকে বলছি আমরা গ্যাসের চাপ। চাপ কই লেখা আছে? এই চাপ লেখা আছে, এই যে হচ্ছে চাপ। কথা বুঝলে চাপ কি জিনিস? তাহলে তাহলে গ্যাসের চাপ হচ্ছে কিছুই না, গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে এবং দেওয়ালে যে ধাক্কাটা মারছে সেটাই আমরা বলছি চাপ, গ্যাসের চাপ। ঠিক আছে, কিন্তু সে ধাক্কা তো স্যার সবগুলো দেওয়ালে ধাক্কা দিচ্ছে, তাহলে কি সবটাকে একসঙ্গে চাপ বলবো? বুঝে না, কোনো দেওয়ালের কোন একটা অংশ নাও, একক অংশ নাও, একক, স্যার একক অংশ মানে কি? ধরে নাও জায়গাটা নিলে 1 বর্গ সেমি বা 1 বর্গ মিটার। ঠিক আছে, মানে এটা দেওয়াল মনে করো, এই সবটার ধরে নাও এরিয়া আছে, মনে করো ধরে নাও যে 10 বর্গ মিটার, সরি 100 বর্গ সেমি আছে, ফর এক্সাম্পল বলছি। কত আছে বলে এটা পুরো? 100 বর্গ সেমি। তো আমি বললাম এতটুকু জায়গায়, এই এতটা জায়গায়, এই 1 বর্গ সেমিতে যে ধাক্কাগুলো মারছে অণুগুলো, সেইখানের যে একটা বল দিচ্ছে না ওকে, একটা মানে প্রেসার দিচ্ছে ওকে, ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্সটাকে আমরা বলছি গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ কথার মানে আমরা সেটা বুঝে গেলাম, যে গটা একটু ভালো করে লিখতে হবে, গ্যাসের
চাপ, এর মানে কি? তাহলে স্যার এই এতটুকু জায়গায় এটার নাম কি বললাম? একক ক্ষেত্রফল। তাহলে স্যার এই একক ক্ষেত্রফল, এটা একটু ওদিকে সরাই, একটু ওদিকে যা, এই যে একক ক্ষেত্রফল, এই একক ক্ষেত্রফলে মানে এই সামান্য জায়গায় যতটা পরিমাণ কি দিচ্ছে বলো, বল প্রয়োগ করছে। কি প্রয়োগ করছে? বলটা কে প্রয়োগ করবে? আমি না এই অণুগুলো? অণুগুলো, আমি কি যাবো এখানে? আমি যাবো না, দেখো। তাহলে এই অণুগুলো যে বলটা প্রয়োগ করছে একক ক্ষেত্রফলে মানে এতটুকু জায়গায় সেই পরিমাণ বলটাকে বলছি আমরা ওই গ্যাসের চাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসের চাপের রাশি। বুঝে গেছো চাপ কি জিনিস? এবার আমরা জেনে নেব, যেমনি আমরা যখন বলছি যে এই কলমটার ভর কত, তো তোমরা বলছো স্যার 10 গ্রাম কি 5 গ্রাম, বলছো না? তাহলে যখন ভর যখন গ্রামে বলছো, তাহলে চাপটা স্যার কিসে বলবো? চাপ বলতে হবে বলো ডাইন পার সেমি স্কোয়ার। কি বলো বলো? ডাইন পার সেমি স্কোয়ার। কেন স্যার? কারণ দেখো ভালো করে, চাপের যে একক আছে তার মানে বলের একক বাই ক্ষেত্রফলের একক লিখলেই তো হয়ে যাবে। তাহলে তোমরা বলো আমাকে যে বলের একক কি? ডাইন। সিজিএস এ কি বলো? ডাইন। ডাইনি আবার না, ঠিক আছে, শুধু ডাইন। ঠিক আছে, হ্যাঁ। আর ক্ষেত্রফল কি বলো? সেমি স্কোয়ার। ঠিক আছে, কি বলো? সেমি স্কোয়ার। তাহলে এটাকে আমরা স্যার লিখতে পারি এইভাবে, ডাইন সেমি টু দি পাওয়ার -2। ওটাও বলা হয়, ও যেটা বলছে না যে ডাইন পার সেমি স্কোয়ার, যেটা বলছে এটাও ঠিক। এই যে ডাইন পার সেমি স্কোয়ার, এটাও ঠিক। মানে এই কথাটা এভাবে কেউ লেখে, কেউ এভাবেও লেখে, তুমি যেটা লিখবে সেটাই হবে। তো এটাকে আমরা বলি ডাইন সেমি টু দি পাওয়ার -2। মানে এটা কি বলতো, এটা আমরা এখানে গুণ চিহ্ন দিলাম তো -2 দিলাম, এটা পার দিলাম তো স্কোয়ার দিলাম। ঠিক আছে, তো এটা লিখলেও চলবে, এটা লিখলেও চলবে। তো এটা হচ্ছে যেমন এখানে গ্রামে বললাম, তো এটা একটা ছোট ইউনিট বললাম। কিন্তু আমি তো এবার কেজিতেও বলতে পারি। তুমি এটা কত, তো হাফ কেজি মনে করো ফর এক্সাম্পল। কি বললাম? হাফ কেজি। তাহলে ভর বলছি কেজিতে, তাহলে চাপটা কিসে বলবো স্যার? চাপ তখন বলবো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে তখন আমরা এই গ্যাসের চাপের যে এককটা, এটা এটা যে পেলাম, এটা কোন একক পেলাম বলো? এটা পেলাম সিজিএস। কি বলো? এটা জিরে, ভালো করে যেটা লেখো একটু। হ্যাঁ, এটা সিজিএস। হ্যাঁ, এবার যদি এসআই তে বলি, তখন তোমরা বলবে স্যার ডাইনটা আর ডাইন না, তখন হবে নিউটন। এটা এন দিয়ে লেখা হয় নিউটনকে, আর এটা লেখা হয় মিটার স্কোয়ার। তাহলে স্যার এখানে লিখবো নিউটন আর মিটার টু দি পাওয়ার -2। এটা নিচে আছে না, উপরে উঠলে এই চিহ্নটা পাল্টে যাবে। এটা +2 আছে, উপরে গেলে -2। এভাবে লেখা হয়। কেউ বলছে স্যার আমি তো স্যার বাঙালি ছাত্র, তাহলে আমি স্যার বাংলায় লিখবো যদি, তো সেটাও হবে। তুমি লিখবে এখানে নিউটন, এখানে কি লিখবে? নিউটন, লিখবে মিটার টু দি পাওয়ার -2। এই যে ডট দিলে এখানে -2 লিখতে হবে, ঠিক আছে। আর তুমি এভাবে লিখতে পারো নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে চাপের একক। তাহলে চাপ সম্পর্কে আইডিয়া পাওয়া গেল। তাহলে চাপ কি জিনিস, চাপের একক কি। এবার বলছে এগুলো হচ্ছে স্যার একটা সিজিএস, এটা হলো সিজিএস একক, এটা হচ্ছে এসআই একক। একটা আছে প্রচলিত একক আছে আবার। কি আছে? প্রচলিত একক, যেটা বেশি চলছে বর্তমানে। তো কোনটা স্যার প্রচলিত একক? সেই প্রচলিত এককটা হচ্ছে পাস্কাল। কি বলছো বলো? পাস্কাল। এই পাস্কালকে, হ্যাঁ, এই পাস্কালকে কেউ আবার PA লিখে দেখায়, এটাও ঠিক আছে। PA মানে পাস্কাল, PA মানে পা, আবার না, পা না কিন্তু, হ্যাঁ, এই পা মানে হচ্ছে এখানে পাস্কাল। ঠিক আছে, তো এইটা হচ্ছে কোন একক? প্রচলিত একক। কার? গ্যাসের চাপের। ক্লিয়ার? বলছে এগুলো ছাড়াও আরো কিছু একক আছে, যেমন বলছে টর। কি বলছে? টর, এটাও কিন্তু একটা একক। কার? গ্যাসের চাপের। বার, বয়াকার র, বার, এটা কিন্তু, এগুলো হচ্ছে একক। কার? গ্যাসের চাপের। একটা আইডিয়া পেয়েছো মোটামুটি করে? শোনো মন দিয়ে। তো এবার স্যার একটা জিনিস জানতে হবে, শোনো মন দিয়ে, যে চাপকে আমরা ইংলিশে কি বলি? চাপকে আমরা ইংলিশে বলি প্রেসার। কি বলি বলো?
প্রেসার। আমরা বলি না, ইস, মাথায় অনেক প্রেসার রে, সামনে পরীক্ষা আছে, মানে মাথায় চাপ বেড়ে গেছে, তাই তো? ব্লাড প্রেসার, রক্তের চাপ। তো এইরকম ভাবে এটা হচ্ছে আমাদের চাপ। কি দিয়ে চাপে কি বলি ইংলিশে? প্রেসার। এই প্রেসারকে লিখি আমরা পি দিয়ে। এই প্রথম অক্ষরটা যেহেতু পি আছে, পি দিয়ে আমরা লিখছি প্রেসারকে। ওকে। আচ্ছা, আরেকটা কি জানলাম? আয়তন। তো আয়তনকে, এই যে আমরা বললাম মানে কতটা জায়গা জুড়ে আছে, একে আমরা ইংলিশে বলি ভলিউম। কি বলি বলো? ভলিউম। আমরা কি কখনো কি বলি যে এই গানটা চলছে, একটু ভলিউম দে, সাউন্ডের একটু ভলিউমটা দে? এর মানে কি, সাউন্ডের যে গানটা যে শব্দ হচ্ছে, সেই শব্দের আয়তনটা বাড়াতে বলছে। তাহলে ভলিউম মানে কি বলো? তাহলে ভি। এখানে আয়তনকে আমরা তাহলে ভি দিয়ে লিখবো তাহলে। ঠিক আছে। তাহলে একই রকম ভাবে এবার ধরে নাও কোনো একটা গ্যাসের তাপমাত্রা বেশি, তাপমাত্রা কম হতেই পারে। তোমরা জানলে একটু আগে যখন শিখলে সমুদ্র স্রোত, তারপর তোমার স্থল ছিল না, স্থলবায়ু, সমুদ্র বায়ু ছিল কি না? তো তখন তোমরা জেনেছিলে যে গ্যাস যখন গরম হয়ে যায় তো হালকা হয়ে যায়, উপরে উঠে যায়। আর গ্যাস যখন ঠান্ডা হয় তো ভারী থাকে। তার মানে গ্যাসের কিন্তু তাপমাত্রা কম বেশি থাকতে পারে। তাহলে সেই তাপমাত্রাকে আমরা কি বলবো বলো? টেম্পারেচার। টেম্পারেচার, একে লিখবো কি দিয়ে? টি দিয়ে। কারণ যখন গ্যাসের আচরণ আমরা দেখব, আচরণ মানে কি বলতো? এর আচরণ মানে আচরণ এর কি, হ্যাঁ, যখন এই গ্যাসের আমরা আচরণ দেখব, মানে গ্যাসটা কেমন ব্যবহারটা দেখাচ্ছে আমাদের সাথে, তখন এই তিনটে জিনিস জানাটা খুব জরুরি। একটা চাপ দেখব, একটা দেখবো আয়তন দেখব, একটা দেখবো তাপমাত্রা দেখব। ঠিক আছে। কারণ এগুলো জিনিস চেঞ্জ হলে পরে গ্যাসটাও মানে ওর আচরণটা পাল্টে যাবে। বুঝতে পেরেছো? তুমি যদি তাপমাত্রাকে বাড়িয়ে দিলে, তখন ওর আচরণটা পাল্টে যাবে। কেমন? ও ডান্স করতে শুরু করে দেবে। কি করে বলো? ডান্স করবে। কেন? যখন ও স্থির অবস্থায় আছে, মনে করো স্থির থাকবে না, একটা পাত্রের মধ্যে রেখেছি ওকে, আর আমি ওকে তাপ দিচ্ছি, মনে করো উনুনে ওকে আগুন আমি দিচ্ছি, নিচ থেকে তাপ দিচ্ছি। তাহলে সেই তাপমাত্রা যখন বাড়বে, ওই গ্যাসের যে অণুগুলো আছে ওরা আর স্থির থাকতে পারবে না, আরো লাফাবে। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ, যেমনি কোনো একটা জিনিস ধরো না, কোনো মাছকে ভাজছি, আর যদি খুব যদি তাপ দিই, মাছটা দেখবে উঠে যায় না? উঠবে কি উঠবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখবে যে ও হালকা হয়ে যায় না, হালকা হয়ে যায় না। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছি যে তাপমাত্রা, আচ্ছা ঠিক আছে শোনো, এখানে এই ঘরটাতে তাপমাত্রা বাড়িয়ে দিলাম, মনে করো তোমরা স্থির থাকবে না, খালি ছোটাছুটি করবে, খালি ছোটাছুটি করবে না, ঘুরবি করবে না? কেন? নিজেকে বাঁচাতে। তার মানে এইটাই হচ্ছে, এখানে গ্যাসের অণুগুলো যখনই তাপটা পাবে, শক্তিটা পেয়ে গেল, আর দিয়ে খালি ডান্স করবে। ডান্স মানে কি হচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করবে খালি। মানে আগে হয়তো আস্তে আস্তে যেত, এখন আরো ফটাফট যাবে। তো এটাই হচ্ছে, গ্যাসের তাপমাত্রা বাড়ালে বা কমালে আচরণটা পাল্টে যাবে। বুঝতে পেরেছো না পারোনি? গ্যাসের চাপ, চাপকে যদি তুমি বাড়িয়ে দাও, চাপটাকে বাড়িয়ে দাও, তো অণুগুলো কি হবে বলো? চলে আসবে কাছে। তখন কিন্তু ওরা অতটা আর পারবে না ভাইব্রেট করতে। তাহলে আচরণটা পাল্টে যাচ্ছে না? গ্যাসের আয়তন, বলতো যখন আমি চাপটাকে দিলাম বাড়িয়ে, চাপটাকে বাইরে থেকে চাপ দিচ্ছি, মনে করো গ্যাসটাকে বাইরে থেকে চাপ দিচ্ছি, এই দেওয়ালগুলোকে কাছে নিয়ে আসছি, চাপটা চাপটা বাড়ছে কি বাড়ছে না? জায়গাটা কমছে না বাড়ছে? কমছে। তাহলে যখন চাপ বাড়াচ্ছ, জায়গাটা কমে যাচ্ছে। এগুলো তার মানে কি একে অপরের উপর কি নির্ভরশীল। তার মানে এখানেই দেখছি, এই জিনিসগুলো যখন তুমি পাল্টাবে, তাহলে এর আচরণটা পাল্টে যাবে। এই জন্যই আমরা এইগুলো মেন জিনিস নিয়ে আলোচনা করব। আমি যখনই পি লিখবো, তোমরা বুঝবে আমি চাপকে বলছি। আমি যখন ভি লিখবো, তোমরা বুঝবে আয়তনকে বলছি। টি লিখলে বুঝবে তাপমাত্রাকে বলছি। ঠিক আছে। তো এবার স্যার সবই তো বললেন, কিন্তু একটা কথা আর বললেন না যে গ্যাসের চাপটা স্যার মাপলাম যে আমরা, তো আমরা স্যার মাপলাম পাস্কালে মাপলাম, তারপর স্যার টরে বললাম, বারে বললাম, এসব হচ্ছে একক বললাম। যেমন 5 কেজি, 10 কেজি, কেজিটা বললাম। কিন্তু যখন বলছি স্যার কোনো বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তো তোমরা বলছো স্যার কি? দাঁড়িপাল্লা। কি বলো? দাঁড়িপাল্লা। গ্রামে বলো তারাজু। গ্রামে, হ্যাঁ। তো যেমন দাঁড়িপাল্লা দিয়ে মাপছো, তো ওটা কি যন্ত্রের নাম। আর ইউনিটটা কি? কেজি। এটা হচ্ছে এককের নাম। তাহলে স্যার গ্যাসের যে চাপটা, চাপ কই রে,
গ্যাসের যে চাপটা আমরা বলছি, তাহলে চাপটা মাপছে কোন এককে? তোমরা বলছো পাস্কাল বা টর বা বার বা নিউটন পার মিটার স্কোয়ার কিংবা ডাইন পার সেমি স্কোয়ার। কিন্তু স্যার কোন যন্ত্রের সাহায্যে মাপছেন সেটা তো বললেন না। হ্যাঁ, আমরা এই গ্যাসের চাপকে মাপি দুই রকম যন্ত্রের সাহায্যে। কেন স্যার দুই রকম যন্ত্র? শোনো, চাপ যে আমরা মাপছি, গ্যাসের চাপ দু রকম হতে পারে আবার। কেমন স্যার? গ্যাস হতে পারে স্যার দুই রকম জায়গায়। কিরকম? একটা স্যার যদি খোলা জায়গায় থাকে স্যার। কেমন বলো? খোলা জায়গা মানে কোনটা? এই যে বাতাসটা মনে করো আছে, তো এখানে গ্যাস আছে না নাই? আছে। তো এটা বাতাস কেউ ধরে রেখেছেন না, এ তো খোলা মুক্ত অবস্থায় বাতাসটা আছে। তো এটাও কিন্তু বাতাস আছে, কিন্তু এর কিন্তু চাপ আছে। আরেকটা স্যার বাতাস আছে স্যার বদ্ধ জায়গায়। কোথায় বলো? বদ্ধ জায়গা। কেমন? যেমন ধরে নাও সাইকেলের চাকা, ওর ভেতরে গ্যাস আছে না নাই? আমরা পাম্প দিচ্ছি না, তো ভেতরে কি ঢুকছে? ওখানে গ্যাস ঢুকছে, বাতাস ঢুকছে। তাহলে সেই যে বাতাসটা বা গ্যাসটা, ওটাও তো বায়ু, ওটাও তো গ্যাস। আর যেটা বাতাসে আছে স্যার মুক্ত অবস্থায় প্রকৃতিতে, তো এটাও তো গ্যাস। কিন্তু এটা গ্যাস খোলা জায়গা, আর স্যার ওই চাকার ভেতরে যে আছে গ্যাসটা, ওটা বদ্ধ জায়গা। তাহলে স্যার এরও যেমন চাপ আছে, এরও তো চাপ আছে না? তো এই চাপটা আমরা মাপবো ব্যারোমিটার। কি বলো? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যারো। আর এই যে বদ্ধ জায়গা আছে, এটা মাপবো ম্যানোমিটার। সব আছে বইয়ে। শোনো মন দিয়ে, এখন বলে বোঝো খালি, ঠিক আছে? বাড়িতে গিয়ে ভালো করে যত্ন করে পড়বে, খুব ভালো লাগবে। খালি এখন বোঝো যে স্যার ব্যারোমিটার এবং ম্যানোমিটার দিয়ে দুটো দুটো যন্ত্রের নাম। এদেরকে দিয়ে আমরা গ্যাসের চাপ মাপি, কিন্তু ব্যারোমিটার দিয়ে এই যে খোলা জায়গা, আর ম্যানোমিটার দিয়ে বদ্ধ জায়গা। ঠিক আছে? তোমরা দেখবে যখন বাইক যখন পাম্প করে, একটা যন্ত্র আনে না এত লম্বা, আর দিয়ে চেক করে না কতখানি চাপ আছে, ওটাই তো ম্যানোমিটার। বুঝতে পেরেছো? আর যেটা তোমরা দেখবে, তোমরা দেখো না, এটা স্কুলে থাকে কলেজে থাকে, যে এই যে যেটা হচ্ছে ব্যারোমিটার, এটা কিন্তু দেওয়ালে টাঙানো থাকে। দেওয়ালে, এমনি দেওয়ালে টাঙানো থাকে, ঠিক আছে? আর ওখানে পারদের একটা স্তম্ভ থাকে। কি থাকে? পারদের একটা স্তম্ভ থাকে কালো রঙের। আর ওখানে অনেকগুলো স্কেল দেওয়া আছে, যে কতটা চাপ আছে বায়ুমণ্ডলের, আমরা সহজেই বুঝতে পারি। এর পূর্ণ নাম হচ্ছে 14 ব্যারোমিটার, বা শুধু ব্যারোমিটার বললেও চলবে। ঠিক আছে? তাহলে তোমাকে যখন প্রশ্ন করবে যে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি, তখন ভালো করে জানবে স্যার এটা খোলা জায়গায় নাকি বদ্ধ জায়গায়। খোলা জায়গা হলে ব্যারোমিটার, আর বদ্ধ হলে পরে ম্যানোমিটার। এবারে আমরা জানবো ধীরে ধীরে বয়েলের সূত্র। ঠিক আছে? বয়েলকে একজন বিজ্ঞানী, একজন মানুষ, ঠিক আছে? কিন্তু অবশ্যই নামি দামি মানুষ, আমাদের মতো নয়। হ্যাঁ, ঠিক আছে। যদি আমাদের সাবা কোনো সূত্র বানায়, সাবার সূত্র নাম আসবে তখন? আসবে কি আসবে না? আসবে। কিন্তু এখন আমরা সাবার সূত্র পড়বো না, এখন পড়বো আমরা বয়েলের সূত্র পড়বো। মন দিয়ে বুঝবে কিন্তু। শোনো, খুব ধ্যান দিয়ে বুঝবে, কেমন? দেখো, বয়েলের সূত্র শোনো, সবাই তাকাও একটু ভালো করে শোনো। তাহলে বয়েল হচ্ছে একটা বিজ্ঞানীর নাম। তিনি অবশ্যই সম্মানীয় ব্যক্তি, একটা সূত্র বলেছেন। কি সূত্র বলেছে স্যার? ও বলছে, উনি বলছেন, কি বলছেন? বলছে এরকম একটা তুমি পাত্র নাও। কি নেবো স্যার? পাত্র নিলাম। এই পাত্রের ভেতরে একটা নির্দিষ্ট পরিমাণ আপনি গ্যাস নেন। ঠিক আছে? তো নিলাম। কি নিলাম বলো? গ্যাস নিলাম। এমনি গ্যাস দেখতে হয়? ধরে নাও এরকম গ্যাস মনে করো, এরকম গ্যাস হয়। ওকে? তাহলে পাত্রের ভেতরে কি বললো নিতে? গ্যাস নিতে বললো। কতটা? নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট ভরের। তাহলে স্যার গ্যাস নিলাম নির্দিষ্ট ভর। ঠিক আছে? কি নিলাম বলো? নির্দিষ্ট ভর। বলছে আরেকটা কথা খেয়াল রাখতে হবে। বলছে কি কথা? এই যে তুমি গ্যাসটা নিয়েছো, এর যে তাপমাত্রা বা উষ্ণতা, টেম্পারেচারটা ফিক্স রাখো, বাড়াবেও না কমাবেও না। তো তাপমাত্রা কত আছে? তো আমি বললাম কত, কত 20।
ঠিক আছে, তাহলে তাপমাত্রা 20তেই ফিক্স থাক, বাড়াবেও না কমাবেও না। ওকে, তাহলে নির্দিষ্ট কি বললো? উষ্ণতা। তাহলে এই দুটো কথা আমাকে শর্ত আগে দিয়ে দিয়েছে, নির্দিষ্ট ভর আর নির্দিষ্ট উষ্ণতায় একটা গ্যাসকে পাত্রের মধ্যে নিয়ে নাও। নিয়ে নিলাম। এবার বলছে একটা কাজ করো, এখানে একটা পিস্টন নাও। কি নিবে? পিস্টন। এটা আবার কি জিনিস? পিস্টন কিছুই না, এটা এরকম আছে, একটা ওয়াসারের মতো আছে, আর এইরকম এখানে একটা দণ্ড আছে। এখানে আমি চাইলে এমনি চাপ দিতে পারি, আর সেই চাপটার জন্য কি হতে পারে, এই যে এটা আছে, ওয়াসারটা আছে, এটা ওঠানামা করতে পারে ইজিতে। ঠিক আছে, তার একটু উঁচা করে আর কি মনে করো এরকম আছে দেখতে পাত্রটা। ওকে, বুঝতে পেরেছো? তুমি চাইলে এমনি ধরে নিয়ে করতে পারো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সাইকেলে যে পাম্প টানো করছে এভাবে করছে, এরকম এখানে করতে পারো তুমি। ঠিক আছে, তো বয়েল বলছে তুমি যদি একটা কাজ করো, এটাকে আমি চাপ দাও, যদি চাপটা দাও তাহলে এই গ্যাসের মধ্যে চাপটা বাড়ছে না কমছে? বাড়ছে। তুমি যখন গ্যাসের চাপটা পিটা যখন তুমি বাড়াচ্ছ, এটা জন্য মানে কি বাড়াচ্ছ চাপটা অনেক, ঠিক আছে, তখন বলছে এর ভেতরের যে জায়গাটা কমছে না বাড়ছে? কমছে। তাহলে জায়গা মানে কি আয়তন, তাহলে তখন কি হচ্ছে, এর যে আয়তনটা মানে ভিটা কমে যাচ্ছে। এটাই বলিস, আর কিছুই বলেনি। কথা বুঝলে? তাহলে বলো তো, বয়েলের সূত্র অনুযায়ী নির্দিষ্ট ভরের এবং নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা গ্যাসকে যদি আমি চাপটাকে বাড়িয়ে দিই, আয়তনটা কমে যাবে, আর চাপ যদি কমিয়ে দাও আয়তনটা বেড়ে যাবে। এটাই কে বলেছে? বয়েল। শেষ। এবার বক্তব্য হচ্ছে এটা কিভাবে বলবে। শোনো, তোমরা জানো, তোমরা ক্লাস 8-এ পড়েছো যে কোনো জিনিস যদি বাড়িয়ে দিই আর করসপন্ডিং যদি আমরা এদিকে কমে যাই, বাড়ালে যদি কমে যায়, কমালে যদি বেড়ে যায়, একে বলি আমরা ব্যস্ত সম্পর্ক বলি না? মনে পড়ছে কি পড়ছে না? লোক সংখ্যা আর দিন সংখ্যা, লোক যত বাড়াবে দিন তত কম লাগবে, লোক যত কমাবে দিন তত বেশি লাগবে। তো এটা কেমন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এই ব্যস্ত সম্পর্ককে আমরা এখানে বলতে পারি যে এই ভি এর সাথে যে পি এর সম্পর্কটা কেমন? ব্যস্ত। তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p। এটা ব্যস্ত সম্পর্ক না? এর মানে হচ্ছে যত তুমি চাপ বাড়াবে তত তার আয়তনটা কি হবে? কমবে। কখন? বলতে হবে স্যার যখন তাপমাত্রা আর কি ভর কি থাকে বলো? স্থির থাকবে বা নির্দিষ্ট থাকবে বা অপরিবর্তিত থাকবে। সবগুলো একই কথা। ঠিক আছে, সমার্থক শব্দ এগুলো। তাহলে এটাই হচ্ছে বয়েলের সূত্র। সংজ্ঞাটা কেমন বলবে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে ব্যস্ত অনুপাতে পরিবর্তনটা ঘটে। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তো এবার বক্তব্য হচ্ছে যে এই যে গ্যাসের আমরা জেনে গেলাম এটা, তাহলে এখান থেকে আমাদের একটা গ্রাফ আঁকতে দিতে পারে। কি বলতে পারে? গ্রাফ। একটা কথা খেয়াল রাখবে অবশ্যই, এখানে যে আমরা যে চাপটা যখন বাড়াবো, এটা কিন্তু আমরা বাড়াচ্ছি, আয়তনটা কমছে, আমরা চাপ কিন্তু কমাতেও পারি, আয়তন তখন বাড়বে। সিম্পলি এটাকে ধরো তুলে দিলাম, মনে করো জায়গাটা আরো বেড়ে গেল না, আয়তনটা বেড়ে গেল। ঠিক আছে, তো এবার বক্তব্য হচ্ছে এটা যদি আমাকে গ্রাফের আকারে দেখাতে বলে, এতখানি কথা না বলে বলছে গ্রাফের মাধ্যমে দেখাও। তাহলে গ্রাফটা যদি আমি আঁকি, তাহলে ধরো নাও এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ বরাবর আমি নিলাম মনে করো পি কে, মানে চাপকে নিলাম। ঠিক আছে, কি নিলাম বলো? চাপকে নিলাম। আর এই বরাবর নিলাম ভি কে, ভি মানে কি বলো? আয়তন নিলাম মনে করো। এটা না লিখলেও হবে, ওরা জানে সবাই যে হ্যাঁ ভি মানে আয়তন আর পি মানে চাপ। তাহলে এক্ষেত্রে তোমার যে গ্রাফটা যে হবে, দেখতে কেমন হবে? দেখতে এমন হবে। কেন স্যার? দেখো ভালো করে, এইদিকে যদি আমি যাই, এই যে গ্রাফটা বরাবর, এটা মনে করো জিরো চাপ মনে করো, এখানে শূন্য চাপ। এটা 1 পাস্কেল দিয়ে বলছে মনে করো, এটা 1 পাস্কেল, 2 পাস্কেল, 3, 4, 5, 6, 7, 8, বাড়ছে না? এদিকে মনে করো আয়তন কত? 1 ঘন মানে মিটার মনে করো, 2, 3, 4, 5, 6 আছে। দেখো তো, আমি যখন চাপ বললাম 1, চাপ দিলাম 1, তাহলে এই বরাবর যদি উপর দিয়ে তুলতে যাও, যেতে 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 দেখা হলো পথে এইখানে, তাহলে এখানে এসে মিলছে না?
তাহলে বলো এখানে, তাহলে বলো কোথায় হচ্ছে বলো তো। স্যার এটা 1 2 3 4 5 6 7। তাহলে স্যার যখন আমি স্যার চাপ দিলাম মাত্র কত 1, তো আয়তন পেয়ে গেলাম কত 7। চাপটা অল্প, আয়তনটা অনেক বেশি না। এবার স্যার চাপটাকে স্যার 3 বাড়িয়ে 1 থেকে 2 করে দিলাম, চাপটা দিলাম 2 করে, তাহলে আয়তনটা কমবে না? দেখো তো যেতে 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 দেখা হলো 5-এ। তাহলে যখন 5 হলো দেখা, তার মানে এটা যখন স্যার 2 করলাম, এটা স্যার কমে গেল। তাই চাপ যখন দিলাম বাড়িয়ে, আয়তনটা কমে গেল না? আবার স্যার বাড়িয়ে দিন, 2 থেকে স্যার 3 করে দিন, তাহলে স্যার উপরে করে কত দেখো তো, ওই ফের কমে গেল, 4 হয়ে গেল মনে করো। তাহলে যখন 3 করলাম, সরি, এটা যখন 3 করে দিলাম, তো এটা 4 হয়ে গেল না? এটা আরো দিলাম বাড়িয়ে, দিলাম পরে 4, কত হলো দেখো 2 2.5 এরকম। তাহলে যত এটা বাড়ছে তত এটা কমছে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। তাহলে এই বয়েল কি বলেছে বোঝা গেল? প্রশ্ন কিন্তু আসবে, বয়েলের সূত্রের দুটো ধ্রুবক কি কি? ধ্রুবক মানে হচ্ছে যারা স্থির কারণ। এক হচ্ছে স্যার গ্যাসের ভর, আর 2 হচ্ছে স্যার গ্যাসের উষ্ণতা। এই দুটো জিনিস ফিক্স রাখতে হবে, তবেই বলছে আমার সূত্রটা খাটবে, না হলে ফের খাটবে না। ঠিক আছে, বুঝে গেলে? এই সূত্রটাকে যদি আমরা একটু মডিফাই করি, তোমরা ক্লাস 10-এ পড়েছো, 10-এ না, এর আগে পড়েছো, 9-10 পড়েছো। হ্যাঁ, ঠিক আছে। কি জানো যে এটা চিহ্নের নাম যেমন কি বলতো প্রপোর্শনাল টু বা ভেরিজ এজ বলা হয়। এটা চিহ্ন তুলতে গেলে একটা কি লাগে, ধ্রুবক লাগে। তাহলে এই ভি, এটা চিহ্ন তুলে সমান সমান দিলাম, একটা ধ্রুবক কে নিলাম, এখানে আছে 1/p। তাহলে ভি সমান কি পেয়ে গেলাম, কে ইন্টু 1/p। তাহলে স্যার এখানে স্যার পিটা যদি স্যার এখানে আমি যদি স্যার ভাগ আসে না, যদি এইদিকে আনি তো গুণ হয়ে যাবে না? তাহলে পি ইন্টু ভি সমান কি পেয়ে গেলাম, কে পেয়ে গেলাম। এর মানে হচ্ছে চাপ আর আয়তনের যে গুণফলটা স্যার ধ্রুবক, কখন, নির্দিষ্ট উষ্ণতায়। বুঝতে পেরেছো? তাহলে তাহলে পি, পি এর মান যাই হোক না কেন আর ভি এর মান যাই হোক, গুণফলটা সবসময় কি থাকবে, ফিক্স থাকবে। তাহলে চাপ যাই হোক আয়তন যাই হোক, দুটোর গুণফলটা ফিক্স থাকবে। কিরকম স্যার, একটা উদাহরণ দিয়ে দিলে ভালো হয়। ধরে নাও ফর এক্সাম্পল, চাপটা মনে করো ধরে নাও কত বলবো, 10। চাপটা কত বলো, 10। আর আয়তনটাও মনে করো কত, 10। ঠিক আছে, তাহলে বলো তো কত হচ্ছে গুণ করে, 100। বুঝে গেছো? এবার একটা কাজ করো, চাপটাকে তুমি বাড়িয়ে দাও, চাপটাকে করে দিলে কত, 20, অনেক করে দিলে না? তাহলে বলো তো আয়তনটা কমবে না বাড়বে? কমবে। এটা হয়ে গেল 5। যেমনি তুমি চাপ দিলে বাড়িয়ে, আয়তনটা কমে গেল না? কিন্তু গুণফল কত আসছে, 100 আসছে। কথা বুঝছো কি বুঝছো না? তুমি 10 থেকে করে দিলে 25 করে দিলে, তাহলে আয়তনটা কমবে না বাড়বে? আরো কমে যাবে। এটা 4 হয়ে গেল। কত আছে গুণফল? তার মানে চাপ আর আয়তন তুমি যাই করো, গুণফল কিন্তু ফিক্স। বুঝতে পারছো কি পারছো না? তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে পি এবং ভি এর যে গুণফলটা সব সময় ধ্রুবক। কার সূত্র এটা? এটা কিন্তু বয়েলের সূত্র। এটা কার সূত্র? বয়েলের সূত্র। এটা কার সূত্র? বয়েলের সূত্র। এগুলো সবগুলো এক একটা রূপ। বুঝতে পেরেছো? তাহলে একটা কথা বলবো স্যার, যে কি কথা, যদি স্যার আরেকটা গ্রাফ আমরা বানাই, আরেকটা গ্রাফ বানাই স্যার কার সঙ্গে, পি এর সাথে স্যার পিভি, পি এর সঙ্গে কার গ্রাফ, পিভি। তোমরা একটা কথা বলো আমাকে, পি এবং ভি এর যে গুণফলটা কি আছে স্যার, ধ্রুবক আছে। এর মানে কি, কমবেও না বাড়বেও না। আপনি পি স্যার চাই করে দিন দুনিয়া, কিন্তু পি আর ভি এর গুণফলটা কি থাকবে, স্থির। তার মানে আমি পি আমি যতই বাড়িয়ে যায় যতই বাড়িয়ে যায় যতই বাড়িয়ে যায় চলে যায় ওদিকে, কিন্তু গুণফলটা কি থাকবে, একদম দেখো, এটা কত আছে মনে করো, 100-তে মনে করো, কত বলো, 100-তে মনে করো। দেখো পিভি এর গুণফল 100 আছে না? চাপ তুমি 1 2 3 4 5 6 7 8, গান হচ্ছে নাকি রে? দেখো, তুমি যাই করে দাও চাপটা তুমি, পিভির যে গুণফলটা কি হবে রে, স্থির। এটা কার সূত্র, বয়েল। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এই গ্রাফটা কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে, যে পিভি ভার্সেস পি গ্রাফটি লেখো, লিখতে পারবে না? এদিকে পি লিখবে, এদিকে পিভি লিখবে, এটা ফিক্স থাকবে। ক্লিয়ার?
ওকে, তো হ্যাঁ, আরেকটা কথা স্যার, এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার নামটা কি স্যার? এটা গ্রাফের নাম কি স্যার? নাম আছে নিশ্চয়ই। এই যে গ্রাফটা আছে, এটা গ্রাফটা কি পুরো গ্রাফটা কি দেখতে এরকম গোল আছে না? কিন্তু গোলের মতো খানিকটা অংশ আছে মনে হচ্ছে না? এরকম দেখতে আসে না? পুরোপুরি গোল নাই, গোলের মতো আছে, এরকম আসে না? এটার নাম হচ্ছে সমপরাবৃত্ত। তাহলে প্রশ্ন আসবে, পি ভার্সেস ভি গ্রাফ বয়েলের সূত্রে কেমন প্রকৃতির হয়? সমপরাবৃত্ত। আর যদি বলা হয় পি এর সাথে পিভির গ্রাফ, তো এটা কি? সরল রেখা। তখন বলবে সরল রৈখিক হয়। কার সমান্তরাল? পি এর সমান্তরাল। এটা কার সমান্তরাল বলো? পি এর সমান্তরাল। তাহলে বলতে হবে যে পিভি ভার্সেস পি গ্রাফটা হচ্ছে এই পি অক্ষের সমান্তরাল, আর এই পি ভার্সেস ভি গ্রাফটা হচ্ছে কেমন? সমপরাবৃত্ত। বুঝে গেছো না? বুঝতে পেরেছো না পারোনি? ঠিক। তো এটা লেখার দরকার নেই, সব বই লেখা সবগুলো আছে। চলো মন দিয়ে তোমরা আমাকে বলো তো, যে এখানে আমরা যে গ্রাফগুলো পেলাম, তো গ্রাফগুলো আমরা পেলাম, দুটো গ্রাফ পেয়েছি। এক হচ্ছে পি এর সঙ্গে ভি, একটা হচ্ছে পি এর সঙ্গে পিভি। আরেকটা গ্রাফ আছে, সেই গ্রাফটা হবে আমাদের 1/p এর সাথে ভি। এই যে স্যার কই 1/p? এই যে 1/p, এই যে 1/p, আর এই হচ্ছে ভি। তাহলে বলো তো, তোমরা বলো আমাকে, ভি এর সাথে পিটা আছে ব্যস্ত সম্পর্ক, কিন্তু ভি এর সঙ্গে পুরোটা একসঙ্গে আছে কোন সম্পর্ক? সরল সম্পর্ক। কেন স্যার? তোমরা জানো যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, যে এক্স এর সঙ্গে ওয়াই এর এটা কেমন সম্পর্ক বলো তো? সরল সম্পর্ক। কিন্তু যদি এমন থাকে এক্স এর সাথে 1/y, তাহলে ওয়াই এর সঙ্গে এক্সটা আছে ব্যস্ত। কিন্তু আমি যদি এখন বলি এই ওয়াইটা আছে না, এইটার মতো একে পুরোটা একসঙ্গে কল্পনা করো, তাহলে আমরা তখন বলতে পারি না যে স্যার এক্স এর সঙ্গে ওয়াই যেমন সরল আছে না, তো এক্স এর সঙ্গে 1/yটা একসঙ্গে আছে সরল আছে না? কারণ এখানে ওয়াই ছিল, এখানে 1/y আছে, মানে এই গোলটা আছে, এখানেও গোলটা আছে, মানে সেম দেখতে আছে না? আমি 1/yটা একসঙ্গে নিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটা কেমন আছে বলো? সরল সম্পর্ক। তাহলে আমাকে বলো, আমি যখন গ্রাফটা এখানে আঁকি, এইটা মনে করো পি, সরি পি না, 1/p, আর এইটা মনে করো ভি। ঠিক আছে? তাহলে বলো তো এই ভিটা এ বরাবর নিলাম, আর 1/pটা এ বরাবর, কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। এটা কার সঙ্গে? 1/p এর সঙ্গে। শুধু পি লিখলে কিন্তু এমনি দেখতে গ্রাফ হয়ে যাবে, কিন্তু আমি কি নিয়েছি? 1/p। তখন যে গ্রাফটা দেখতে হবে, গ্রাফটা দেখতে ঠিক এরকম হবে। কেমন হবে? এরকম। স্যার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? স্যার বইয়ে তো স্যার 3টে লাইন দেওয়া আছে, আপনি স্যার কেন একটাই গেছেন? কারণ আমি একটা নির্দিষ্ট তাপমাত্রা একটাই ধরেছি। কত? ধরে নাও 20 ডিগ্রি তাপমাত্রা। তো একটা গ্রাফ হবে। তুমি 20 ডিগ্রিতে একবার পরীক্ষা করলে মনে করো, কততে বলো? 20তে একটা মান পেয়ে গেলে, এরকম গ্রাফটা পেয়ে গেলে। কেন? দেখো, যত 1/p বাড়বে তত ভি কি হবে? বাড়বে। সরল সম্পর্ক মানে কি? 1/p যত বাড়াবে তত ভিটা কি হবে? বাড়বে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কত তাপমাত্রা? একটা যে কোনো তাপমাত্রা মনে করো T1। কত বলো? T1। ঠিক আছে, মানে 20 ডিগ্রি নিলাম মনে করো। এবার তুমি তাপমাত্রাকে বাড়িয়ে করে দিলে 30 ডিগ্রি। তাহলে গ্রাফটা যখন, তাহলে তাপমাত্রা যখন 30 ডিগ্রি করলে, ওই তাপমাত্রা এবার 1/p ভি যখন মাপবে, তো ওটাও কেমন হবে? এই সূত্র মেনে চলবে নিশ্চয়ই। তখন গ্রাফটা হবে দেখতে এরকম। বুঝতে পেরেছো? মানে সবগুলো দেখো, মনে হচ্ছে যেন এখান থেকে আসছে না? কোত্থেকে আসছে? মূল বিন্দু থেকে আসছে। তাই এটা হলো কত বলো? T2। কথা বুঝলে কি বুঝলে না? তার মানে এটা, এই গ্রাফটা পুরোটাই কিন্তু আলটিমেটলি বিভিন্ন তাপমাত্রায় কিন্তু বিভিন্ন রকম শো করবে। মানে যেমন আমি যদি এটা বলি T1 মনে করো, এই তাপমাত্রা নিলাম, আবার একটা অন্য নিলাম, এটা T2 মনে করো, এটা অন্য নিলাম, আবার T3 নিলাম। তাহলে দেখো তো বিভিন্ন তাপমাত্রায় কিন্তু ফিগারটা ওরকমই আসছে না? আসছে কি আসছে না বলে? ফিগারটা কিন্তু ওরকমই আসছে। তাহলে সেক্ষেত্রে যেমনি এখানে আছে, এটা এটা একটা T1 মনে করো, এটা T2, এটা T3, কিন্তু পিভির যে গুণফলটা দেখো তুমি কি থাকছে? ফিক্স থাকছে। তাহলে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু সবগুলো গ্রাফের নেচার একই রকম। বুঝতে পেরেছো না পারোনি? বইটা একটু দাগিয়ে নাও। ঠিক আছে। ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান যদি কেউ মন দিয়ে বোঝে, শোনে,
আর বাড়তি যদি একটু ডিভিশন দেয় ওই 100 পাবে। আমার ছাত্রছাত্রীরা পেজ 100 পায়নি কেউ, কিন্তু 98 পেয়েছে, 97 পেয়েছে বিজ্ঞানে, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞানে। ঠিক আছে, হ্যাঁ, সেজন্য কিন্তু খুব লাগবে একদম ধৈর্য, মনোযোগ লাগবে, একদম ধ্যান দিয়ে শুনতে হবে। আপনার যদি বোরিং হয়ে যায়, তোমার যদি পড়তে ভালোই না লাগে, তাহলে ওটা কোন পড়াশোনা? তখন তোমার মনে হবে পড়াশোনা যেটা মানে কঠিন জিনিস মনে। আর তুমি যখন বুঝতে শিখে যাবে, তখন মনে হবে এই তো মজার জিনিস ছিল রে, ছি ছি ছি, কি ভুল করে এসেছি। বুঝতে পেরেছো? যতক্ষণ না তোমার মজা তুমি পাও, ততক্ষণ ওটা পড়াশোনাই না। কি খালি মাথায় বোঝা মনে হবে। এই যে অনেক পড়াশোনা ছেড়েই দেয়, যদি কোনো ছাত্র পড়াশোনা ছেড়ে দেয়, এর দায় কিন্তু যে পড়াচ্ছে সে। তাকাও বাবুরা, সব তাকাও, দেখো এদিকে। আর আমরা একটা স্যার, এই যে আপনি এতক্ষণ ধরে বললেন বয়েলের সূত্র, বয়েলের সূত্র, বয়েলের সূত্র, এইটার এবার একটা বাস্তবে আমরা একটা এক্সাম্পল দেখি। শোনো মন দিয়ে, কথা বলবে না, খুব ধ্যান দিয়ে বুঝবে। ধরে নাও একটা, এটা একটা পুকুর, খুব মন দিয়ে বুঝবে, ঠিক আছে? এটা একটা পুকুর। পুকুরটা কেমনি আঁকবো? এই পুকুর মনে করো, কুকুর না, পুকুর, পুকুর। ঠিক আছে, এটা হচ্ছে পুকুর। শোনো, এই যে পুকুরটা আছে, এটা হচ্ছে উপরের জলের লেভেল, কি বলবো, জলের লেভেল উপরে, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি এই ছেলেটা এখানে স্নান করতে গেছে, ঠিক আছে? হ্যাঁ, শোনো মন দিয়ে, কখন মানুষ পুকুরে স্নান করে? গরমের সময়। ঠান্ডা যাবে এখানে? যাবে না। গরমের সময় দিয়েছে, এখানে স্নান করতে গেছে এই ছেলেটা, সুন্দর ছেলেটা। এবার কি হয়েছে শোনো মন দিয়ে, এবার কি হয়েছে, তো তোমরা জানো যে যখন কেউ পুকুরে স্নান করতে যায়, তখন দেখবে যে এইখানে মানে মানে কি বলবো, মানে যত ভিতর দিকে যাবে, তত যেন মনে হবে চাপটা যেন বেশি দেখবে, আর যত উপরে হবে চাপটা তত কম দেখবে। তুমি উপরে থেকে যত স্পিড তুমি যেতে পারবে, তুমি নিচে তো অতটা বেশি speed যেতে পারবে না। পারবে কি? মনে হবে যেন কি আমাকে যেন আটকে রেখেছে, আমি যেতেই পারছি না আমি। মনে হবে কি হবে না বলো? তার মানে ও কিন্তু ধরে নাও এখানে আছে, ঠিক আছে, এই জায়গাটাতে আছে, ঠিক আছে, এখানেও এখানেও আছে, ওকে? হ্যাঁ, দাঁড়িয়ে আছে মনে করো। শোনো, এবার কি হয়েছে, ও এখান থেকে এদিকে যাবে, হেঁটে যাবে, সহজে যেতে পারছে না, মনে হচ্ছে যেন খুব কষ্ট করতে হচ্ছে ওকে। কেন? হ্যাঁ, পারবে না। তাহলে বলো, তাহলে বলো, এখানে চাপ বেশি না কম? চাপ বেশি। আর এখানে চাপ কম না বেশি? বাহ, এই তো বুঝে গেলে। তাহলে এখানে চাপটা অনেক কম, চাপটা এখানে অনেক বেশি। তাহলে এখানে পি, এই যে পি মানে চাপটা বেশি অনেক, আর পিটা অনেক কম। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর এখানে কি করেছে, এখানেও মুখ থেকে হাওয়া ছাড়ছে, ফু ছাড়ছে, ঠিক আছে? হ্যাঁ, শোনো, এবার এই যে অনেকগুলো বায়ুর বুদবুদ মুখ থেকে ছাড়ছে, ঠিক আছে? খুব মন দিয়ে বুঝবে। তাহলে এখানে যে বায়ুটা যে মুখ দিয়ে ফু দিয়ে ছাড়লো, সেই ফু দিয়ে যে বায়ুটা আসলো, একে আমরা কি বলি? বায়ুর বুদবুদ। কি বলি বলো? কি হয়েছে? শোনো মন দিয়ে, শোনো শোনো শোনো, কি হয়েছে? হুম, শোনো শোনো, দেখো দেখো, এটা হচ্ছে বায়ুর বুদবুদ। ক্লিয়ার? এবার তোমরা আমাকে বলো, এখানে চাপটা যখন বেশি, তো এর একটা আয়তন আছে না? এটা কি আছে বলো? আয়তন আছে। এই আয়তনটা আমি কি দিয়ে বলি? ভি দিয়ে বলি না, ভলিউম। এবার বলো তো, এই বুদবুদটা যখন উপর দিকে উঠে আসবে এখানে, তাহলে বলো এখানের আয়তনটা বাড়বে না কমবে? বাড়বে। কেন স্যার? ওই বুদবুদগুলো এরকম সাইজে বড় হয়ে যাবে। কেন? কেন স্যার? কারণ এখানে চাপটা ছিল বেশি, তো আয়তনটা কম। এখানে চাপটা যখন কম, তো আয়তনটা বেশি। এটা কার সূত্র? বয়েলের সূত্র। জিনিসটা বুঝলা না? বুঝলা না? তার মানে এখানে বয়েলের সূত্র খাটছে না। সে চাপ যখন অনেক বেশি, তো আয়তনটা কম, চাপটা যখন কম, আয়তনটা অনেক বেশি। বেশি
এই জন্য কি হয়, গ্যাসের বুদবুদ ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে উপরে উঠে আসে। বুঝতে পেরেছো? তো এটা কিন্তু কার সূত্রের জন্য হচ্ছে? বয়েলের সূত্র। তবে একটা কথা খেয়াল রাখবা, ধরে নাও যে এই সময়টাতে পুরোটা গ্যাস, এই যে ইটা আছে আর কি, মানে জায়গাটা আছে, তাপমাত্রাটা স্থির আছে। কেন বয়েল কি বলেছে? তাপমাত্রাকে স্থির থাকতে হবে। তো মনে করে নাও এই পুরোটা জায়গা জুড়ে তাপমাত্রা কি আছে? স্থির। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো না? ঠিক আছে, একটা জিনিস বুঝতে পারলাম না, বলো। কতটা নিচে মানুষকে দাঁড়িয়ে রাখতে হবে? ওই কয়েক সেকেন্ড। দেখছো কত, ভাবো কত মজা আছে। কে বলেছে ভৌতবিজ্ঞানে মজা নেই? মজাটা খুঁজে নিতে হবে। শোনো মন দিয়ে, একটা আছে। এবার শোনো, এবার হচ্ছে বেলুনের গল্প আসছে। কি আছে? বেলুনের গল্প। বেগুন না, বেলুন। বেলুনের গল্প, অল্প অল্প শোনো মন দিয়ে। এই যে বেলুন, তো বেলুন তোমরা দেখেছো সকলে, যে যখন আমরা একটা বেলুন যখন ফোলানো হয়, তো দেখবে যে বেলুনটা দেখবে ওর মধ্যে আমরা কি ভরি? বাতাস ভরি, তাই তো? বাতাস বা গ্যাস ভরি, তাই তো? শোনো, তো একটা বেলুনের মধ্যে এই যে আছে বেলুনটা, মনে করো এর মধ্যে যখন আমরা যখন কি বলো, বাতাস বা বায়ু ভরছি, যখন বায়ুটা ভর্তি করছি, তাহলে সেই বায়ুটা যখন প্রবেশ করছে ওর মধ্যে, তাহলে এখানে তাহলে বলো তো গ্যাসের চাপটা বাড়ছে না কমছে? যত ভেতরে বায়ু ঢুকছে, তার চাপটা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে স্যার চাপটা কিন্তু বাড়ছে, চাপ বৃদ্ধি পাচ্ছে। তো চাপ যদি বাড়ে, তো আয়তন কমবে না বাড়বে? আয়তন বাড়বে। না, বয়েলের কথা অনুযায়ী, বয়েলের সূত্র অনুযায়ী। স্যার আপনি তো আজকেই বললেন, কি বললেন? যে যদি চাপ বৃদ্ধি পায় তো আয়তন কি হবে? কমা উচিত। কিন্তু এখানে তো কমছেই না, এখানে বাড়ছে না। স্যার আপনি বায়ু দিয়ে যাচ্ছেন, এ ফুলতেই আছে, জায়গা বেড়ে যাচ্ছে। তাহলে ফের কই মানলো স্যার বয়েল? মিথ্যা বলেছে স্যার। না, শোনো মন দিয়ে, বলছে বয়েল বলছে, এ থাম, আমি কি দিয়েছিলাম সূত্র বলেছিলাম? আমি দুটো শর্ত বলেছিলাম। কি বলেছিলাম? যে ভরটাকে স্থির হতে হবে, ভরটা হতে হবে ফিক্স, আর উষ্ণতা হতে হবে ফিক্স। তবেই কিন্তু তুমি কিন্তু আমার সূত্র খাটাতে পারবে। আর তুমি এখানে গ্যাস দিয়ে যাচ্ছ, দিয়ে যাচ্ছ, তো এখানে গ্যাসটার ভরটা বেড়ে যাচ্ছে না? ভর কি স্থির আছে? তা কেমনিও মানবে তাহলে? তাহলে ও ভুল বলেনি, আমরা ভুল চোখে দেখছিলাম। আমরা কিন্তু গ্যাস ভরেই যাচ্ছে, ভরেই যাচ্ছে, গ্যাসকে আর ফিক্স রাখছি না ভরটাকে। এই জন্য কিন্তু এই বয়েল সূত্র এখানে খাটছে না। প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে যে বেলুন ফোলানোর সময়ে গ্যাসের চাপও বাড়ছে, গ্যাসের আয়তনও বাড়ছে, তাহলে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি হচ্ছে না? তো তোমরা উত্তর বলবে যে এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানে তো গ্যাসের ভরটা স্থিরই নয়। যেখানে গ্যাসের ভর স্থির নয়, সেখানে কি করে খাটবে বয়েলের সূত্র? ঠিক না বেঠিক? হয়ে গেল? তাহলে আমরা নেক্সট ডে পড়বো চার্লসের সূত্র।